গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেলে ফিরে এলাম আমি অপরাজিতা। আজকে নতুন আরেকটি গল্প নিয়ে। আশা করি ভালো আছেন আমার শ্রোতা বন্ধুরা। আজ পড়ছি আশাপূর্ণা দেবীর একটি গল্প। আজকের গল্পের নাম জালিয়াত। সঙ্গেই থাকবেন। ফোন করে বলেছে ফিরতে দেরি হতে পারে। কখন ফোন করেছে? এই সামান্য প্রশ্নটা শক্তিনাথ কেন বাঘের মতো গর্জে উঠে করলেন তা শক্তিনাথই জানেন, অথবা সান্ত্বনাও জানেন, কিন্তু সান্ত্বনা সেই জানাটা জানতে দিলেন না। সান্ত্বনা যেন খেয়ালই করেননি শক্তিনাথ গর্জে উঠেছেন। এমনই ভাবে সহজ আলগা গলায় বললেন, এই তো একটু আগে। সান্ত্বনার ঠিক এই সময়টাই যেন ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতলটা বার করবার খুব দরকার পড়েছে, তাই মুখ না ফিরিয়েই সেটা নিয়ে টানাটানি করতে থাকেন। শক্তিনাথের গর্জনটা অতএব আরেক ধাপ ওপরে উঠল। একটু আগে মানে? আমি কোথায় ছিলাম? কটার সময় করল? আর ঠান্ডা জলের বোতল নিয়ে নাড়ানাড়ি চলে না। সান্ত্বনাকে এবার মুখ ফেরাতে হয়, গলার স্বরও ফেরাতে হয়। সেই ফেরানো গলায় বলেন, ফোন আসার সঙ্গে সঙ্গে ঘন্টা, মিনিট, সেকেন্ড লিখে রাখতে হবে, এটা জানা থাকলে লিখে রাখতাম। হ্যাঁ, এক এক সময় এরকম সুর বদল করতে হয় বই কি। গর্জনকে বাড়তে দিলে আপন প্রেস্টিজটা থাকে কোথায়? শক্তিনাথ গুম হয়ে যান। বলেন, পাশের ঘরেই বসে রয়েছি, ফোন এলো, জানতে পারলাম না। একটু আশ্চর্য লাগছে বই কি। বই পড়ছিলে, অন্য মনস্ক থাকতে পারো, বাথরুমে যেতে পারো, জানতে না পারাটাও আশ্চর্য নয়। খেতে দিতে বলি তাহলে? ও, খেতে দিতে, খেয়ে নিতে হবে। শক্তিনাথ বলেন, রাত 12টা বাজবে এই কথা বলেছে বুঝি? সান্ত্বনার ইচ্ছে হয় বসে পড়েন, ইচ্ছে হয় আর একটিও কথা না বলেন, আর পারছেন না মিথ্যার জাল বুনে বুনে ঘর সামলাতে। কতদিন থেকে চলেছে এই জালবোনা, ছেলেমেয়েরা বড় হয়ে ওঠা পর্যন্তই। সত্যি কথা আর কটা বলতে পান? ছেলে মেয়েদের মন আর মন রাখতে এবং শক্তিনাথের মেজাজের প্যারানর্মালে রাখতে অহরহই মিথ্যার চাষ করে চলেছেন। বড় মেয়ে যখন বড় হয়ে উঠল, সান্ত্বনার কি যন্ত্রণাতেই না দিন গেছে। শক্তিনাথের হুকুম, মেয়ে তার কলেজের বাইরে 1 মিনিটও সময় বাড়ির বাইরে থাকবে না। অথচ মেয়ে সে হুকুমের প্রতিবাদে মুখর। সে কলেজ ফেরত বান্ধবীদের বাড়িতে চলে যাবেই, যে কোনো দিন, না বলা না কওয়া। ফিরবে সন্ধ্যা করে। আর এমনই আশ্চর্য, ঠিক সেই দিনই যেন হাত গুনে গুনে শক্তিনাথ অফিস থেকে ফিরে আসবেন 7 তাড়াতাড়ি। এসেই সন্ধানী দৃষ্টি নিক্ষেপ করে বলবেন, বুলিকে দেখছি না যে। অতএব মিথ্যার জাল বুনতেই হবে সান্ত্বনাকে। বলে গেছে ক্লাসের কোন মেয়ের বাড়িতে যাবে, একসঙ্গে খানিকটা পড়তে, সামনে এক্সামিন আসছে তো। সত্যের জন্য বেড়া বাঁধতে হয় না, খোলা দরজা হাট করে ফেলে রেখে দেওয়া চলে। মিথ্যার জন্য অনেক আট ঘাট, অনেক বেড়া বাঁধতে হয়। তাই সামনের এক্সামিনটা মনে পড়িয়ে দিতে হয়। অবশ্য শক্তিনাথকে সন্তুষ্ট করা অত সহজ নয়। শক্তিনাথ ব্যঙ্গের গলায় বলতেন, বান্ধবীর বাড়িতে গিয়ে পড়তে হবে কেন? নিজের বাড়িতে পড়বার জায়গা নেই? থাকবে না কেন? সান্ত্বনার অম্লান কণ্ঠ। দুজনে মিলে পড়লে নাকি পড়া ভালো হয়, তাই। দুজনে মিলে পড়লে ভালো হয়, একলা হয় না। শক্তিনাথ আরও ব্যঙ্গের গলায় প্রশ্ন করতেন, আমরা কখনো এক্সামিনের পড়া করিনি কেমন? তখনও শক্তিনাথের কণ্ঠে গর্জন দেখা দেয়নি, কটতিক্ত কথায় ব্যঙ্গই দেখা যেত। সান্ত্বনাও অতএব কিছুটা কৌতুকের গলায় উত্তর দিতে পারতেন, সে তুমি তখন কি করেছ তুমিই জানো, আমি তো আর এক্সামিন দেইনি যে মেয়ের সঙ্গে তর্কে নামবো। তর্কে নামবার কথা উঠছে কেন? শক্তিনাথ বলতেন, নিষেধ করে দেবে, বলবে এসব আদিক্ষেতার কোনো দরকার নেই। সান্ত্বনা যদি তার সন্তানের মান বজায় রাখার চিন্তায় ব্যস্ত না হতেন, অনায়াসে হয়তো বলতে পারতেন, নিষেধটা তুমিই করে দিও না, আসবে এখুনি। কিন্তু সান্ত্বনার ভয় হতো, হয়তো তাতে তার বড় হয়ে যাওয়া মেয়েটির মান বজায় থাকা শক্ত হবে। শক্তিনাথ হয়তো ভুলে যাবেন বুলবুল এখন আর ফ্রক পরে না, বুলবুল এখন আর স্কুলের ছাত্রীও নয়। কিন্তু সান্ত্বনা ভুলে যান না। বুলবুল নিজে যদি ভুলে থাকতো তার সেই সদ্যলব্ধ মর্যাদার অহংকার, তাহলে কত সহজই না হয়ে যেত সান্ত্বনার জীবন। সান্ত্বনা ভেবে অবাক হতেন, ওইটুকু অহংকার ছাড়লেই বা
কি এসে যায় ওর, বাপের কাছেই তো। কিন্তু তা তো হয় না, অন্তত হতো না। বুলবুল তো তার সেই বাপেরই মেয়ে। তাই বুলবুল আসার আগে কাঁটা হয়ে থাকতেন সান্ত্বনা। সিঁড়িতে তার পদধ্বনির জন্য কান পেতে থাকতেন, ঠিক সেই মুহূর্তে যাতে কোনো একটা ছুতোই নিজে তরতরিয়ে নেমে যেতে পারেন, নিচে থেকেই মেয়েকে অবহিত করে দিতে পারেন, বাবা ফিরেছে, তোর দেরি দেখে চটিতং নির্ঘাত কোষে ধমক মারবে একখানা, বুঝে সুঝে উত্তর দিস বাবা। হ্যাঁ, এই ধরনের হালকা ভাষাই ব্যবহার করতে হতো সান্ত্বনাকে। জানতেন মেয়েকে যদি বলে বসেন, তোর দেরি দেখে তোর বাবা ভীষণ রেগে আছে, সাবধানে কথা কোষ, তাহলে মেয়ে তদ্দণ্ডে প্রতিজ্ঞা করে বসবে, অসাবধানই হব, কারণ বাবা রেগে গেছে তার গতিবিধির অনিয়মে, এই খবরটুকু তো তার মাথা জ্বলে ওঠার পক্ষে যথেষ্ট। আড়ালে কোনো কোনো দিন মেয়েকে বলে দেখেছেন, কলেজ ফেরত এখান ওখান যাওয়া, ছুটির দুপুরে সিনেমা টিনেমা দেখতে বেরিয়ে যাওয়া, এসব যখন তোর বাবা দেখতে পারেন না, রেগে মেগে যায়, তখন করিস কেন বাপু? মেয়ে বরফ ঠান্ডা গলায় উত্তর দিয়েছে, বাবা যা চাইবে পৃথিবীতে ঠিক সেটাই ঘটবে, এমন ভাবাটাই ভুল মা। পৃথিবীর কথা হচ্ছে না, ওর নিজের সংসারে ওর ইচ্ছে অনিচ্ছের মূল্য থাকবে, এটা তো আশা করতেই পারে নাকি? বাবার সংসারটাও পৃথিবী ছাড়া নয় মা, আর বাবার ছেলে মেয়েরাও পৃথিবীরই মানুষ। চটাচটি করি তো কেবল অশান্তির সৃষ্টি করা বাপু। 19 বছরের বুলবুল ফট করে বলে বসেছে, সে কথাটা বাবাকে বোঝালে আরো ভালো হয়। সান্ত্বনা আহত হয়েছেন, অপমান বোধও করেছেন হয়তো, তবু এই মেয়েটাকে সরাসরি তার বাপের মুখোমুখি নিক্ষেপ করতে পেরে ওঠেননি। কেন পারেননি? সন্তান সম্পর্কে কি এতই অন্ধস্নেহ সান্ত্বনার? নিজেই অনেক ভেবেছেন সান্ত্বনা, বিশ্লেষণ করেও দেখেছেন নিজেকে, কই তেমন স্নেহান্ধ তো মনে হয়নি নিজেকে। শক্তিনাথের মতো অত ক্রুদ্ধ না হয়ে উঠলেও মেয়ের আচার আচরণে বিরক্তিবোধ যথেষ্টই করেন। মেয়ের এই অধিকার বোধকে মোটেই সমর্থনের চোখে দেখেন না, তবু সংঘর্ষেও নামতে চান না, চান না সংসারে শান্তিকে বিঘ্নিত করতে, তাই অহরহ ম্যানেজ করে ফেলতে চেষ্টা করেন। তার মানে সান্ত্বনা সংসার চান, চান তার শান্তি শৃঙ্খলা সভ্যতা। শক্তিনাথ যদি সেটুকু চাইতেন, যদি চাইতেন, তাহলে হয়তো সান্ত্বনাকে নিজের সঙ্গে এতটা লড়াই করতে হতো না, আর এত মিথ্যার জাল বুনে চলতে হতো না। ক্রমশই যে মাকড়সার মতো নিজের জালে নিজে আটকা পড়ে যাচ্ছেন সান্ত্বনা। বুলবুলকে নিয়ে শেষ পর্যন্ত চরমেই উঠেছিল, তবু সান্ত্বনা কত চেষ্টাই করেছিলেন। শক্তিনাথ বলতেন, সিনেমা দেখতে বন্ধুর সঙ্গে যেতে হবে কেন? তোমার সঙ্গে ও তো যেতে ছাড়ে না, তাতে মন ওঠে না? সান্ত্বনা আঁটঘাঁট বাঁধতে বসতেন, আহা, আমার সঙ্গে তো শুধুই বাংলা ছবি, ইংরেজি মিংরেজি দেখতে ভালোবাসে তাই। ও, ভারী একেবারে ইংরেজি নবিশ মেয়ে হয়েছেন। সিনেমার ইংরেজি বুঝতে ওর বাবারও সময় লাগে বুঝলে, অত সোজা নয়, ওসব ছুতো। তখন, হ্যাঁ তখন, সেই সব মুহূর্তে সান্ত্বনাকে সুর ফেরাতে হতো, সান্ত্বনাকে ডাঁট দেখাতে হতো। তার মানে তুমি বলতে চাও কি, ছুতোটা কিসের জন্য? কিসের জন্য সেটা আর দুদিন গেলেই বুঝবে। শক্তিনাথ বলে উঠতেন, মেয়ে যখন এসে বলবে, মা আমি ভালোবাসায় পড়েছি, তখন জলের মতো বুঝবে। সান্ত্বনার বুকটা কেঁপে উঠত। সান্ত্বনা তবু মনে মনে অদ্ভুত একটু হাসি হাসতেন। বুঝবার জন্য আরো দুদিন অপেক্ষা করতে হবে তাকে, অনেকদিন আগেই তো অনেক কিছু বোঝা হয়ে গেছে তার। তবু একেবারে উদ্ঘাটিত হয়ে যাওয়ার ভয়ে শক্তিনাথের কাছেও যেন অবুঝ সেজেছেন, মেয়ের কাছেও তেমন অবুঝ সেজেছেন। একটি ছেলে গলা যখন ফোনের ওধার থেকে স্বচ্ছন্দে গলায় বলেছে, বুলবুল আছে, একটু দিন তো, সান্ত্বনা তখন আরো স্বচ্ছন্দ গলায় ডাক দিয়েছেন, ওরে বুলবুল তোর ফোন। শক্তিনাথ অবশ্য সবসময় বাড়িতে থাকতেন না, অফিস তো 9টা থেকে 7টা, মানে যাতায়াত সমেত, তবু তো অফিস থেকে গাড়ি পান যেতে আসতে, সেই সময় এধার ওধার ফোন এলেই মাথা ঘুরে যেত সান্ত্বনার। যদিও সেটা বেশি হতো না, তবু সান্ত্বনার মনে হতো, এরা এতই বা বোকা কেন রে বাবা, একটু বুঝে সুঝে চলতে পারে না। সান্ত্বনা জীবন ভর কেবল বুঝে সুঝেই চলে এলেন বলেই বোধ করি ওর এই বুঝে সুঝে চলাটাই সব থেকে স্বাভাবিক মনে হতো। কিন্তু কে চায় সেটা স্বাভাবিক হতে? কে ধার ধারে? কে কি ভাবলো ভাবতে? তাছাড়া
জরুরি বলেও তো ব্যাপার থাকতে পারে ওদের। বুলবুল পর্বের সময় শক্তিনাথ বাড়িতে থাকাকালীন টাইমে শান্তনাকে প্রায় টেলিফোনের কাছেই বাসা বাঁধতে হতো, যাতে জিনিসটা শক্তিনাথের হাতে গিয়ে না পড়ে। মিলি আর সীতুও তো তখন নাবালকের দলে। ফোনটা এসে ধরলে হয়তো চিৎকার করে ডাকতো, দিদি, একটা ছেলে তোকে ফোনে ডাকছে। অতএব শান্তনাকে পাহারা দিতে হতো। শান্তনা তেমন অবস্থায় পড়লে রিসিভারের মুখে হাত চেপে গলা তুলে ডাক দিতেন, বুলু, দেখ, তোকে বোধহয় নিভা ডাকছে, তাই তো মনে হলো। এটা মেয়ের প্রতি ইশারা, যাতে মেয়ে বাপের কান বাঁচিয়ে প্রেম আলাপ করে, যাতে পাশের লোক বুঝতে না পারে বন্ধু কি বান্ধবী। অথচ আবার মেয়েকেও জানতে দেওয়া চলে না আমি তোমার লুকোচুরির উপদেষ্টা। তাই লাইনের শেষে যোগ করতে হয়, তাই তো মনে হলো। এই করে চলেছেন, এইভাবে চালিয়েছেন। তবু শেষ রক্ষা হলো না। একদিন ঝড় উঠল বাড়িতে। শক্তিনাথ নিজের চোখে দেখে এসেছেন বুলবুল একটা ছোঁড়ার সঙ্গে হাসতে হাসতে সিনেমা হল থেকে বেরিয়ে একটা রেস্তোরাঁয় ঢুকে গেল। শক্তিনাথ অফিসের গাড়িতে, সঙ্গে আরো দুজন সহকর্মী, অফিসের চেনা ড্রাইভার। কাজেই শক্তিনাথের তখন হাত পা বাঁধা। শক্তিনাথ বাড়ি ফিরে রসাতল করতে লাগলেন। শান্তনা একবার ক্ষীণকণ্ঠে বলতে চেয়েছিলেন, তুমি হয়তো কাকে দেখতে কাকে দেখেছ। বুলুর তো কলেজ ছুটি হয় 4:30টায়, ও কি করে ম্যাটিনিতে সিনেমা দেখবে, তাও অফিস পাড়ায় গিয়ে? কিন্তু এই যুক্তি কি ধোপে টেকে? শান্তনা কি এই মাতৃ পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন? কলেজ পালানো বলে কোনো শব্দ শুনিনি যেন কখনো। বেশ, তা যদি না শুনে থাকেন তো বলুন, 4:30টার পর 7টা বাজতে যে সময়টা লাগে, মেয়ে ততক্ষণ কি করেছে তবে? প্রমাণ করুন দেখাটা শক্তিনাথের চোখের ভ্রম। সেদিন আর শান্তনার মেয়ের জন্য নিচে নেমে থাকা হলো না। নেমে দাঁড়িয়ে থাকলেন শক্তিনাথ নিজে, এবং চাক্ষুষ দেখলেন দুয়ার থেকে অদূরে একটা গাড়ি থেকে বুলবুল নামলো, আর অপর আরোহী সেই ছোকরাটা তাকে টাটা করে গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেল। তার মানে শান্তনার বুদ্ধিমতী মেয়ে বেশ একটি তালে বরবরই জোগাড় করে ফেলেছেন। এর জন্য মেয়ের মা বাপের মেয়ের কাছে কৃতজ্ঞ হওয়াই উচিত ছিল। কিন্তু শান্তনার বুদ্ধিহীন স্বামী তার বদলে অত বড় মেয়ের গালে ঠাস করে একটা চড় কষিয়ে দিয়ে বসল। তারপর যা হওয়া উচিত, যা হওয়া সম্ভব, তাই হলো। মেয়ে বাপের মুখের উপর বলল, ওকে আমি বিয়ে করব, এবং পরদিন বাপের নাকের সামনে টেলিফোন তুলে বলল, এখনই এসে আমাকে এখান থেকে নিয়ে যাও। অর্থাৎ বাপ মেয়েকে যে ওজনের চড়টা মেরেছিলেন, মেয়ে তার চতুর্গুণ ওজনের চড় বাপকে ফিরিয়ে দিল। কিন্তু শান্তনা কি তখন হার মেনে নিল তার জালবোনার কাঠি দুটো হাত থেকে নামিয়ে রেখে? বলতে কি পারতেন, ওরে পাজি মেয়ে, আমি কি এতদিন বুঝিনি ভেবেছিস তুই যে তলে তলে উঠছিস? সে কথা আমি তোর ওরার প্রথম দিন থেকেই বুঝেছি, শুধু এইটা বুঝিনি এতটা দুঃসাহস তোর হবে। আমাকে পর্যন্ত না জানিয়ে তুই এত দূর এগোবি? আমি তোর বাপের মতো গোয়ার আর বুঝো নই। আমার কাছে ব্যক্ত করলে তোর সাপড়ে মরত, লাঠিও ভাঙত না। কিন্তু বলতে পারলেন না। বললে বাকি জীবনটা তো ওই জাল বোনা বন্ধ করতে হতো। ধরা পড়ে যেতেন শক্তিনাথের কাছে। তাই শান্তনাকে আকাশ থেকে পড়তে হলো। শান্তনাকে মেয়ের মুখ দেখা বন্ধ করতে হলো। শান্তনাকে বলতে হলো, কি করে বুঝবো, কেমন করে ভাববো ও আমার সঙ্গে এত চাল চালছে? আমি ভাবি সবই মেয়ে বন্ধু। এমন তো হরদমই দেখি গোটা কতক কম বয়সী মেয়ে দল বেঁধে সিনেমা যাচ্ছে, শাড়ি জামার দোকানে যাচ্ছে, চা খেতে দোকানে ঢুকছে। কেমন করে জানবো বুলুর বেলাতেই মেয়ে বন্ধু নয় ছেলে বন্ধু? পিতৃগৃহে ঢোকবার অধিকার বুলবুল আজও পায়নি। আজও শক্তিনাথ বড় মেয়ের মুখ আর দেখেননি। মেয়েও অবশ্য নত হয়ে এসে তেমন চেষ্টাও করেনি। তবে মাসির বাড়ির ঠিকানায় মাকে মাঝে মাঝে চিঠি দেয়, এবং আগে থেকে যোগাযোগ করে সেই মাসির বাড়িতেই মাতা কন্যার মিলন হয়। মেয়ের পুজোর আর জন্মদিনের শাড়িও ওই পথেই মেয়ের হাতে পৌঁছায়। মিনি জানে, সীতুও জানত। এখন আর জানে না সীতু। ভুলে গেছে ইহজগতে দিদি নামের যে কোনো একটা প্রাণী ছিল, অথবা সীতুর কর্মজীবনের সঙ্গীরা ব্যতীত আর কেউ আছে এই জগতে, সে কথা মনেই নেই সীতুর। মিলি মাঝে মাঝে মার সঙ্গে যায়, তবে প্রকাশ করে না। কিন্তু শক্তিনাথ আজও অন্ধকারে।
শক্তিনাথ জানেন তদবধি বুলবুল নামটাই মুছে গেছে এই সংসার থেকে। শক্তিনাথ কি তবে সম্পূর্ণ সুখী? নিজের সংসারে নিজের এই মর্যাদা বজায় থাকায় শক্তিনাথ কি অহংকার মটমটে হয়ে আছেন? কই আর, বুলবুলের অধ্যত্ব ভুলতে না ভুলতে সীতানাথ বা সীতু একেবারে উদ্ধতের রাজা হয়ে বসে থাকল। সাংসারিক বিধি নিষেধ নীতি নিয়ম এসবের ধার ধারে না সীতু। সীতুর নীতি যা ইচ্ছে করবে, কোনো কৈফিয়তের উত্তর দেবে না। জেরা করতে এলে এমন একটি বক্ষম্বরী শুনিয়ে দেবে যে দুবার আর জেরা করতে হবে না। অতএব সীতু কখন বেরোয়, কখন ফেরে, কখন খায়, কখন না খায়, কিছু ঠিকঠাক নেই। শুধু রাতের খাওয়াটা বাড়িতে খায় আর রাতের শোয়াটা বাড়িতে শোয়, এইটুকুই ভরসা। আর ওইটুকুর জোরেই সান্ত্বনা সারাদিনের সমস্ত বেঠিকগুলোকে ঠিকঠাকের চেহারা দিয়ে শক্তিনাথের পাতে পরিবেশন করেন। সীতু যদি না খেয়ে দিয়ে বেলা 10টায়ও বেরিয়ে গিয়ে রাত 10টা পর্যন্ত না ফিরে, সান্ত্বনা শক্তিনাথকে বলেন, এই তো বিকেল বেলায় বেরোলো, তুমি আসবার একটু আগেই, কলেজ থেকে ফিরে তারপর জলটল খেয়ে। সীতু আজকাল আদৌ কলেজে যায় কিনা সান্ত্বনা জানেন না, তবু এখনো তার ওই জালটুকুর আবরণ দিয়ে ঢেকে রেখেছেন সেই সন্দেহটিকে। সান্ত্বনা সীতিকেও বুঝতে দেন না সেই সন্দেহ। সান্ত্বনা বোধ করি ভাবেন, একবার সন্দেহ প্রকাশ করলে সীতু বেহেড হয়ে যাবে, সীতু নিরাবরণ হয়ে যাবে। তাই তিনি সীতুকেও বলেন, কলেজ ফেরত এখানে সেখানে ঘুরিস কেন? একবার বাড়ি এসে খেয়ে টেয়ে তো যেতে পারিস বাবা। আড্ডা বড় না শরীর বড়? ঠিক ওই মুখটাই সীতু বলে উঠতে পারে না, কলেজ আবার যাচ্ছে কে? কলেজ ফলেজ যায়নি। সীতু গুজগুজ করে যা বলে তার অর্থ এ হতে পারে যে খিদে পেলে কোথাও না কোথাও খেয়ে নিতে পারে সে, অত ভাববার দরকার নেই। সীতু যেদিন বেশি রাত করে, সান্ত্বনা হঠাৎ বলে ওঠেন, এই রে, একেবারে ভুলে মরেছি, সীতু যে বলেছিল আজ একটু রাত হবে। এতদিন শক্তিনাথের হাল ছেড়ে দেওয়া উচিত ছিল। শক্তিনাথের নখদন্তহীন বৃদ্ধ ব্যাঘ্র বনে যাওয়া উচিত ছিল, কিন্তু শক্তিনাথ সে উচিত কর্মটি করেননি। শক্তিনাথ যুগের দিকে তাকিয়ে দেখতে চেষ্টা করেননি, তাই শক্তিনাথ এখনো বাঘের গর্জনে প্রশ্ন করে উঠতে পারেন, খেয়ে নিতে হবে, ফিরতে রাত 12টা বাজবে, এ কথা বলেছে বুঝি? আজ আর হঠাৎ বলে উঠবার উপায় ছিল না, এই রে ভুলে মরেছি, সীতু যে বলেছিল ফিরতে দেরি হবে। আজ শক্তিনাথের শরীর ভালো ছিল না। শক্তিনাথ সারাদিনই বাড়িতেই আছেন, আর শক্তিনাথের চোখের সামনেই বেরিয়ে গেছে সীতু সাত সকালে ভাত খেয়ে। সান্ত্বনা হেঁকে বলেছিলেন, আজ বুঝি তোর 10:30টায় ক্লাস? সীতু কি যেন একটা বলে অথবা হয়তো কিছুই না বলে তোড়বড়িয়ে চলে গিয়েছিল। অতএব আজ রাত্রে ঘড়ির দিকে তাকাতে তাকাতে বুক যখন কেঁপে উঠল, তখন বলতে হলো, এই মাত্র ফোন করল। শক্তিনাথ ওবেলা খাননি, এবেলা দুখানা গরম লুচি খাবেন, তাই সান্ত্বনা কাঁপা বুককে শক্ত করে বললেন, খেতে দিতে বলি। আর শক্তিনাথের তীব্র প্রশ্নের উত্তরে বলেন, ওকে নিয়ে তো পারা যাবেই না দেখছই, নিজের শরীরটা নষ্ট করে কি হবে? শক্তিনাথ ক্রুদ্ধ গলায় বলেন, তোমার প্রশ্রয় প্রশ্রয়ে কিন্তু এতবার বেড়েছে। ও কথা নতুন না। বলে সান্ত্বনা বামুন ঠাকুরকে নির্দেশ দেন, ঠাকুর, দাদাবাবুর খাবার ঢেকে রেখে আমাদের খেতে দাও। বাবুর লুচি কটা একসঙ্গে ভেজে ফেলো না, একখানা একখানা করে ভেজে দিও, আমাদের হয়ে গেলে তুমিও খেয়ে নিও। সান্ত্বনার প্রতি ভগবানের অসীম দয়া যে শক্তিনাথ খেতে বসলেন। হয়তো সারাদিনের উপবাসের ফলশ্রুতি এটা। হয়তো ঠাকুরকে পর্যন্ত খেতে দিয়ে দাদাবাবুর প্রতি অবহেলা দেখানোর কথায় কিঞ্চিত প্রসন্ন হলেন। মোট কথা খেতে বসলেন তিনি এবং মিলি আর সান্ত্বনাও। শক্তিনাথ তার ছোট মেয়ের পাতের দিকে তাকিয়ে বললেন, মাছটা সব ফেললি যে? মেয়ে উত্তর দেবার আগেই সান্ত্বনা তাড়াতাড়ি বলে উঠলেন, খুব ঝাল লাগছে বুঝি মাছের ডালনায়? আমারও একটু একটু লাগছে রে। ঝাল আবার কোথায়? বললেন শক্তিনাথ, ঝাল ফাল কিছু হয়নি। না না, ও যে লঙ্কার ফোড়নটি পর্যন্ত খেতে পারে না। মিলি বেঁচে ছিল কারণ মাছ নামক বস্তুটিকে সে আদৌ গলাধকরণ করতে পারে না, শুধু বাবার ভয় ভেঙে ছেড়ে ফেলে দেয়। ঝালের সম্বন্ধে মিলি তবু রেহাই পাচ্ছিল, সুশৃঙ্খলেই আহার পর্বটা মিটে যেত, কিন্তু গেল না, শেষ রক্ষা হলো না। শক্তিনাথ তখনও দুধের বাটিতে হাত দেননি। ঝনঝনিয়ে উঠল টেলিফোনটা।
বেশি রাতে টেলিফোনের শব্দটা এরকম জোরই লাগে, যেন এসে ধাক্কা মারল, যেন কোনো অশুভ বার্তা নিয়ে এসেছে। সান্ত্বনার সর্বশরীরে যেন ওই ঝনঝনানিটা একটা ধাক্কা মারল। সান্ত্বনার হাত থেকে ভাতের গ্রাসটা পড়ে গেল। সান্ত্বনার মনে পড়ল না ঝাঁপিয়ে পড়ে গিয়ে টেলিফোনটা তারই ধরা উচিত। সান্ত্বনার পড়ল না মনে। সেই অবসরে শক্তিনাথ ঝাঁপিয়ে পড়লেন, বাঁ হাতে রিসিভারটা তুলে নিলেন। তারপরই শক্তিনাথের মুখ থেকে অদ্ভুত অদ্ভুত সব কথা বেরোতে লাগলো। মিলির মুখটা হাঁ হয়ে গেল। সান্ত্বনা আচ্ছন্নের মতো তাকিয়ে রইলেন, আর শক্তিনাথের সেই কথাগুলো যেন পরিস্থিতিটার উপর আছড়ে আছড়ে এসে পড়তে লাগলো। কে? সুব্রত? কি ব্যাপার এত রাত্রে? কোথা থেকে কথা বলছো? বেলেঘাটা থানা থেকে? সুব্রত সান্ত্বনারই দিদির ছেলে। সান্ত্বনার অধিকার ছিল শক্তিনাথের হাত থেকে ফোনের রিসিভারটা নিয়ে নেওয়া, কিন্তু সান্ত্বনা যেন অব্যক্ত আচ্ছন্ন হয়ে তাকিয়ে রইলেন শক্তিনাথের দিকে। আর বোধ করি ওই রকম আচ্ছন্ন ভাবের জন্যই সান্ত্বনার মনে হতে লাগলো শক্তিনাথের কথার খাঁজে খাঁজে একটা উল্লাসের ঝঙ্কার ঠিকরে উঠছে। ওটা যে শক্তিনাথের উত্তেজিত চিত্তের কম্পন সেটা বুঝতে পারছেন না সান্ত্বনা। সান্ত্বনা শুনতে পাচ্ছেন উল্লাস ঠিকরানোর গলায় বলে চলেছেন শক্তিনাথ, তুমি বুঝি এখন বেলেঘাটা থানার ইনচার্জ? কখন বললে? বেলা 3টের সময়? না না, আমি কিছু করতে চাই না। আমার ছেলে বলে স্পেশাল কেস ভাববার দরকার নেই। সবাই যা ব্যবস্থা হবে তাই হবে। না না, রাগ করে নয়। রাগের কি আছে? যা হবার তা তো হবেই। তুমি যে কষ্ট করে খবর দিলে এর জন্য। তোমার মাসিমা, উনি খেতে বসেছেন। ওকে আর বলার কি আছে? আমি বলছি, কিছু দরকার নেই বলার। আচ্ছা, ছাড়ছি। ছাড়বেনই তো। যে মা রাত 11টা পর্যন্ত ছেলে বাড়ি ফিরছে না দেখেও নিশ্চিন্ত চিত্তে খেতে বসতে পারে, তার আর বলবার কি আছে? সান্ত্বনা তখনও ওঠেননি, হাত ধননি। শক্তিনাথ ফিরে এলেন, ঘুরে দাঁড়ালেন, বললেন, বলছিলে না সীতু একটু আগেই ফোন করেছিল? তোমার কি মনে হয় অন্য কেউ ওর নাম করে? কারণ ওকে তো বেলা 3টের সময় পুলিশে অ্যারেস্ট করেছে। সুব্রতর থানাতেই নিয়ে গিয়ে ফেলেছে। সীতুর গলা বুঝতেও পারলে না তুমি? সান্ত্বনা উঠে দাঁড়ালেন, বললেন, থাক, অত কষ্ট করে জেরা করার দরকার নেই। কেউ ফোন করেনি, আমি মিথ্যে বলেছি। হ্যাঁ বলেছি, শুধু আজ নয়, অনেক দিন, জীবন ভর বলেছি। শক্তিনাথ হঠাৎ হেসে ওঠেন। তুমি বুঝি ভাবছ আজই তুমি সে খবরটা এত ঘটা পটা করে জানাচ্ছ? চিরদিনই জানি তোমার প্রতিটি মিথ্যে কথা আমি ধরতে পারতাম, ধরতে পেরেছি। মাকড়সার মতো মিথ্যে ওই জালটা বুনে বুনে তুমি নিজেই জালিয়াত হয়ে গেছ। সান্ত্বনা পাথরের মতো তাকিয়ে থাকেন ওই হিংস্র আর নিষ্ঠুর মুখটার দিকে। তারপর পাথরের মতোই গলাতে বলেন, ও, সব জেনেছ, সব বুঝেছ, তবু এতটুকু দয়া হয়নি তোমার? তবু কোনোদিন বলে উঠতে পারোনি, সান্ত্বনা, আর কষ্ট করো না তুমি। তোমার ওই জাল থেকে এবার বেরিয়ে এসো। তোমার আমার তো একই জ্বালা। এসো, দুজনে একসঙ্গে সে জ্বালা বহন করি। না, তা তুমি বলনি। শুধু বসে বসে আমার যন্ত্রণা দেখেছ আর না দেখার ভান করেছ। তার মানে তুমিও একটা জালিয়াত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিংস্র, নিষ্ঠুর, পাকা একটা জালিয়াত। এতক্ষণ পড়ছিলাম আশাপূর্ণা দেবীর চমৎকার একটি সামাজিক গল্প, জালিয়াত। আশা করি সঙ্গেই ছিলেন সবাই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে।